গুড ইভিনিং, সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন 2025 সালের যে রিক্রুটমেন্ট হতে চলেছে। হাতে মাত্র 3 মাস মতো সময় রয়েছে, তার থেকে কম হবে বই বেশি হবে না। তো সেই অল্প একটা সময়ের মধ্যে আমরা কিভাবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও সিমিলার হবে, তো আপনারা দেখতে পারেন যাদের অন্য সাবজেক্ট রয়েছে, কিভাবে আমরা ঠিক প্রস্তুতিটা নেব। নতুনরা চাকরি কি পাবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি আমাদের ঠিক কীরকম হতে চলেছে, কি কি বই আমরা পড়ব, প্রিপারেশন কিভাবে নেব, সিলেবাসটাই বা কেমন থাকছে, চলুন আজকে জেনে নিই আজ এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। প্রথমে জেনে নেব আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য, না জানলেই নয়, সেটা হচ্ছে ফ্রেশার্স যারা নতুন তারা কি চাকরি পাবে। এটা অনেক প্রশ্ন এ বিষয়ে এসছে আমাদের কাছে ফোনে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তো সে প্রশ্নের অবশ্যই উত্তর দেব। এছাড়াও কোচিং কি দরকার, কিভাবে ক্র্যাক করব, কোচিং ছাড়া কি এসএলএসটি পাওয়া সম্ভব হবে, কিভাবে পড়ব, কি কি বই পড়ব, সেগুলোই মূলত আজকে আমরা একে একে জানার চেষ্টা করব। সেকেন্ড এসএলএসটি আমাদের যে এক্সাম রয়েছে, অর্থাৎ 2025 সালের যে এক্সাম হবে এসএলএসটি এক্সাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কম বেশি 1373টা মতো সিট রয়েছে, বাংলা মিডিয়ামের 1103টা মতো, আর 2016 সালে সিট ছিল 490টা, সব মিলিয়ে টেন্ডেড এবং নন টেন্ডেড। তো আমরা কম বেশি প্রায় 550+ মিনিমাম আমরা সিট ধরে নিতেই পারছি যে রাষ্ট্রবিজ্ঞানের যারা নতুন রয়েছে বা নতুন রয়েছেন আপনাদের জন্য রয়েছে। আর 2000 আমরা যদি দেখি 16 সালে, তখন টিচার্স যে ভ্যাকেন্সি যারা আছে এখন 17,200 মতো, যারা যোগ্য বলে বিবেচিত হয়েছে, তারা আমরা ধরে নিলাম যে চাকরি পাচ্ছে, তারা সবাই চাকরি পাবে, সেটা সম্ভব নয় যদিও বা ধরে নিলাম সবাই চাকরি পাবে। তাও দেখুন 18,429টা মতো বা প্রায় 18,500 মতো সিট কিন্তু নতুনদের জন্য থেকেই যাচ্ছে। কাজে নতুনরা চাকরি পাবে না এই কথা, বা তারা প্রতিযোগিতায় পিছিয়ে যাবে, এটা মোটেও আর কি যুক্তিযুক্ত কথা নয়। এবার প্রশ্ন করতে পারেন, অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা আছে তারা তো সেখানে পেয়ে যাবে, আমরা সেখানে পিছিয়ে যাব, সেটা তো আছে। এর পাশাপাশি বলে রাখি, এক্সপিরিয়েন্সের নাম্বারটা পরে, আগে কিন্তু রিটেন এক্সাম হবে। এই রিটেন এক্সামে আগে আমাদেরকে ভালো ফল করতে হবে। যদি 16 সালেরই কোনো টিচার ধরুন রিটেন এক্সামে ভালো ফল করতে পারেনি, তো তিনি কীভাবে এক্সপিরিয়েন্স নাম্বারটা কীভাবে পাবেন। এছাড়াও এক্সপিরিয়েন্স কিন্তু আগেও ছিল, 2000 দেখতে পাচ্ছেন 7-12 সালের এখানে একটা ডেটা আছে। তো সেই সময় পরীক্ষা হতো আর কি 100 নম্বরের টোটাল, সেখানে 2 নম্বরের এসএকিউ প্রশ্ন থাকতো 30টা, 60 নম্বরের সাবজেক্ট থেকে হতো পরীক্ষা। জিকে কোশ্চেন জেনারেল নলেজ হাফ নম্বর করে 10টা থাকতো 5 নম্বরের। অ্যাকাডেমিক্স সেখানে থাকতো 25 নম্বর, এবং এখানে লেখা আছে দেখুন এক্সপিরিয়েন্স, সেখানে কিন্তু 5 নম্বর বরাদ্দ ছিল, ইন্টারভিউ 5, টোটাল 100। কাজেই এই এক্সপিরিয়েন্স ব্যাপারটা যে খুব নতুন হঠাৎ করে আর কি আসলো এটা কিন্তু নয়, এটা আগেও ছিল, আবার আসলো, কোনো এখানে সমস্যা হবে না। এবার কারা চাকরিটা বা এসএলএসটি 2025-এ, যেহেতু সময় খুবই সীমিত, মাত্র কয়েকটা দিন সময় রয়েছে, কাদের পাওয়ার সম্ভাবনা খুবই কম সেটা জানবো। তার আগে একটা কথা না বললেই নয়, ভিডিওটা তো অবশ্যই দেখবেন আপনারা। এই যে কেস এটা ওটা নিয়ে অনেকে এখন বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। এখন ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, পজিটিভ থিঙ্কিংয়ের চাইতে ঝড়ের গতিতে নেগেটিভ আর কি চিন্তাভাবনাটা ছড়িয়ে যাচ্ছে। কাজেই আপনারা কেউ কারো কথা শুনে হতাশ হবেন না বা প্রিপারেশন না বন্ধ করবেন না, যা হবে সেটা দেখা যাবে, সেটা নিয়ে
আর কি কেউ কিন্তু সবাইকে আমি অনুরোধ করে বলছি আপনারা প্রিপারেশনটা যেমন চালাচ্ছেন চালিয়ে যাবেন, কারো কথা এখানে আপনারা শুনবেন না। দেখুন কাদের সম্ভাবনা কম, যাদের এই পরীক্ষার বা এসএলএসটি পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নপত্রের কীরকম ধরন হবে সেই সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই। অনেকের ফোন, আমি এমনকি কমেন্ট পেয়েছি, ফোন পেয়েছি, হোয়াটসঅ্যাপে SMS করে জানিয়েছে স্যার সিলেবাসটা দিন, সিলেবাসটা কি আছে। যাদের এখনও পর্যন্ত সিলেবাস সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই, বলতে খারাপ লাগছে তবুও এটাই বাস্তব, তাদের কিভাবে এত তাড়াতাড়ি এই অল্প সময়ের মধ্যে তারা সিলেক্ট হতে পারবে আপনারা নিজেরাই বলুন। সিলেবাস সম্পর্কে ধারণা নেই। যারা ভাবছে যে MCQ বই পড়ে শুধুমাত্র হয়ে যাবে, একটা ভালো MCQ বইয়ের নাম বলুন, কোনটা পড়ব। বলে রাখি, MCQ একটা বই পড়ে চাকরি পাওয়া সম্ভব নয়। যদি হতো তাহলে সবাই চাকরি পাতো। এটা কিন্তু আপনার স্কুল বোর্ডের এক্সাম নয়, এটা কম্পিটিটিভ পরীক্ষা। এখানে রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র। সেখানে একটা মাত্র আপনি অস্ত্র নিয়ে নেমে যাবেন MCQ বই, সেটা দিয়ে চাকরি পাওয়া কার্যত সম্ভব নয়। কাজে সেই চিন্তা ছেড়ে দিতে হবে। যাদের কোনো ধরনের টেক্সট বুক পড়ার অভ্যেস নেই, টেক্সট বুক পাঠ্য বই যারা পড়তে পছন্দ করে না, শুধুমাত্র MCQ বা কোচিংয়ের নোটস, আমি নিজে পড়াই, তারপরেও আমি বারবার বলি টেক্সট বুক পড়তে, নোটসের উপর ভরসা না করতে বারণ করি। নোটস MCQ বই, MCQ কোয়েশ্চেন, এগুলোর উপর যারা ভরসা করে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। দীর্ঘদিন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলেন না, আপনারা মাত্র 3 মাস পরে চাকরিটা ক্র্যাক করবেন, কোনো দিন যুক্তই ছিলেন না, এখন যদি আপনারা হবে না এটা বলবো না, তবে যদি খুব ভালো মতো টাইমটাকে আপনারা ইউজ করতে পারেন তবে হতে পারে। কিন্তু যারা এই প্রিপারেশনের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন না, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, প্রশ্নপত্র কী হতে পারে, প্রশ্নপত্রের ধরন, সেই সম্পর্কে যাদের বিন্দুমাত্র জ্ঞান নেই, আপনাদের হওয়ার সম্ভাবনাটা বাস্তবতা থেকে বলছি আমি খুবই কিন্তু কম। কারা SLST এক্সামে সফল হবেন বা সফল হওয়ার সম্ভাবনা কাদের সব থেকে বেশি? দেখুন, যাদের পরীক্ষার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন, কীভাবে প্রশ্ন আসতে পারে, কোন কোন টাইপের, সে ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা আছে, তাদের কিন্তু সফল হওয়ার সম্ভাবনাটা বা অন্যদের থেকে এক ধাপ আপনি কিন্তু এগিয়ে আছেন, সেটা বলতেই হয়। যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম এছাড়াও নেট সেট থেকে শুরু করে MSCর পরীক্ষাতেও যারা বসেছিলেন, তাদের যেহেতু এটা কিছুদিন আগে হয়েছে পরীক্ষাটা, একটা সাম্যক ধারণা হয়ে গেছে যে না পরীক্ষায় কেমন হতে পারে, কোশ্চেন প্যাটার্ন কী, এটা ওটা একটা বিস্তৃত একটা মাথার মধ্যে কিন্তু ধারণা আছে, তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা অবশ্যই বেশি। শুধুমাত্র নোটসের ওপর ভরসা করে যারা করছে না, টেক্সট বুকের ওপর ভরসা করছে, আমি বারবার বলি, আমার যারা পেইড ব্যাচের ছাত্রছাত্রী রয়েছে তাদেরকেও আমি বারবার বলি, নোটস নয়, আপনারা টেক্সট বুকের ওপর জোর দিন। কেননা কোন প্রশ্ন আসবে আমরা কেউ জানি না, এটা চাকরির পরীক্ষা, বোর্ড পরীক্ষা নয়, বোর্ড এক্সাম নয়, এটা আমাদেরকে একটা নম্বরের জন্য এখানে লড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। কাজেই টেক্সট বুকটাকে আপনারা এই কদিন যতটা পারবেন খুঁটিয়ে পড়ার চেষ্টা করুন। কীভাবে পড়বেন সেটা তো দেখাবই। দীর্ঘদিন ধরে যারা হাল না ছেড়ে লড়ে গেছে, তারা অবশ্যই আপনাদের জন্য সুখবর আসছে। আপনারা অবশ্যই ভালো করে যদি এই কদিনকে কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনারা সফল হবেন। যাই হোক, এবার দেখে নিই আমরা এই SSC এক্সামে বসার যোগ্যতা কী রয়েছে। বয়সের ক্ষেত্রে আমরা সকলেই জানি যে 21 থেকে 40 বছর বয়স থাকতে হবে। সেটা কি অনুযায়ী প্রশ্ন হয়েছে অনেক, আমার বয়স তো পার হয়ে গিয়েছে। দেখুন মেনশন করা আছে ডিরেক্ট আর কি, 1 জানুয়ারি 2025, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ হিসাবেই কিন্তু বয়সটা কাউন্ট করা হবে। এছাড়াও SC ST OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা অবশ্যই, এবং 2016 সালে ক্যান্ডিডেট, তারা অবশ্যই ছাড় পেয়ে যাবে যেরকম পায়। বিএড কমপ্লিট, বিএড নিয়ে প্রশ্নটা অনেক এসছে আমি তো এই সেশনে রয়েছি, আমি কি পরীক্ষায় বসতে পারবো? স্পষ্ট বলা হয়েছে ফর্ম ফিল আপের শেষ দিন অবধি বিএড কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ
ফর্ম ফিল আপের শেষ ডেট হচ্ছে 14 জুলাই। তার মধ্যে বিএড কমপ্লিট যদি হয়ে যায় অবশ্যই আপনারা পরীক্ষায় বসতে পারবেন। 11-12 পরীক্ষায় MA ক্লাসে রাষ্ট্রবিজ্ঞানে মিনিমাম 50% নম্বর পেতে হবে, SC STদের ক্ষেত্রে 45%, তবে আপনারা পরীক্ষায় বসতে পারবেন। সিলেবাস সম্পর্কে বলে রাখি, এর আগে আলোচনা করা হয়েছে, সিলেবাস কোনো রকম পরিবর্তন করা হয়নি। MSc সিলেবাস যা ছিল একই রকম রাখা হয়েছে, SSC সিলেবাস এর আগে 16তে যা ছিল তাই আছে, কিন্তু আরও একবার আমি খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই ভিডিও আকারে আর কি চ্যানেলে আপলোড করে দেবো। তাছাড়াও পুরনো যে ভিডিওটা আছে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। কি বই পড়ব, টেক্সট বুক প্রসঙ্গে আসছি। একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর বর্তমান অথবা আগের যেটাই পারেন না কেন আপনারা পুরনো সিলেবাস এবং নতুন সিলেবাসের একাদশ দ্বাদশ শ্রেণীর টেক্সট বুকটা ভালো করে আপনারা খুঁটে পড়ুন। বুক লিস্ট নিয়ে খুব শীঘ্রই ডেডিকেটেডভাবে একটা আলাদা ভিডিও করা হবে। কেন বলছি, কেননা এটা এখন সময় কম, 11-12 বই এখানে তো সবগুলো পাবেন না আপনারা, যেগুলো সিলেবাসের সঙ্গে যে চ্যাপ্টারগুলো মেল বেসেছি সেগুলো আপনারা অবশ্যই ভালো করে জোর দিয়ে পড়ার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। আমাদের জানি সিলেবাসের 3টে গ্রুপ রয়েছে, গ্রুপ A, গ্রুপ B এবং গ্রুপ C। গ্রুপ এতে রয়েছে রাজনৈতিক তত্ত্ব বা পলিটিক্যাল থিওরি। এর জন্য যে টেক্সট বুকগুলো আমরা ফলো করতে পারি সেগুলো হলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা, অনাদি কুমার মহাপাত্র, রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব ও প্রতিষ্ঠান, দেবাশিস চক্রবর্তী, স্নাতক রাষ্ট্রবিজ্ঞান, হিমাংশু ঘোষ। এছাড়া আপনাদের কাছে যদি অন্য স্নাতক স্তরের অনার্স লেভেলের বই থেকে থাকে আপনারা ফলো করতে পারেন। এবং অবশ্যই 11-12 পুরনো যে রাষ্ট্রবিজ্ঞান বই রয়েছে নিমাই প্রামাণিকের লেখা একসঙ্গে থাকতো, ওই বইটা বেশ ভালো রয়েছে, আমার নিজে দেখা, আমিও দেখি ওই বইটা, তো ওটা আপনারা ফলো করতে পারেন। গ্রুপ B থেকে আপনারা যেন 2টো বই সাজেস্ট রয়েছে, যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। ভারতের শাসন ব্যবস্থা এবং রাজনীতি, অনাদি কুমার মহাপাত্র স্যারের, অথবা ভারতের সংবিধান ও রাজনীতি, রাজীব শ্রাবণ, এটা ছায়া প্রকাশনী থেকে বের করে, যে কোনো একটা বই আপনারা ফলো করতে পারেন। এই সংবিধান অংশে একটা দেখবেন পার্ট আছে তুলনামূলক রাজনীতি, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চীন ব্রিটেনের প্রধানমন্ত্রীর তুলনা, হ্যাঁ এরকম একটা কিন্তু পার্ট আছে দেখুন। তো এই তুলনামূলক রাজনীতি অংশটার জন্য আপনারা এই যে স্নাতক রাষ্ট্রবিজ্ঞান পরিচয় সাতরা পাবলিকেশনের এই বইটা আপনারা ফলো করতে পারেন, এই অংশটুকুর জন্য শুধুমাত্র। এবার দেখুন গ্রুপ C, আন্তর্জাতিক সম্পর্ক। এই গ্রুপ Cর জন্য আপনারা বই এখানে জানেন যে 2টো মাত্র ইউনিট রয়েছে, একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন, এবং 2 নম্বর রয়েছে আপনার আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ, যেখানে সম্মিলিত জাতিপুঞ্জ এবং অন্যান্য আঞ্চলিক প্রতিষ্ঠান এবং তার বিশেষায়িত সংস্থা জাতিপুঞ্জের সেগুলো কিন্তু ইনক্লুডেড। তো এর জন্য যদি আপনারা আলাদাভাবে বই পড়তে চান পড়তে পারেন আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব এবং সমসাময়িক বিশ্ব, প্রণব কুমার দালালের, অথবা দেখুন ভালো করে একটা কথা বলে রেখেছি আমি, দ্বাদশ শ্রেণীর 3য় সেমিস্টার বর্তমানে যেটা রয়েছে বা আগের, সেখানে এই অংশটা কিন্তু উল্লেখ আছে, এই আন্তর্জাতিক সংগঠন যেটা যে চ্যাপ্টারটা আছে। তো সেখানে আমাদেরও একটা বই আছে, অনলাইনার বুক, আমরা দ্বাদশ শ্রেণীর যারা ভাই বোন রয়েছে তাদের জন্য পাবলিশ করি। তো সেখানে ঠান্ডা লড়াইয়ের যুগ, জাতিপুঞ্জ, আন্তর্জাতিক সংস্থাসমূহ, রাজনৈতিক দল এবং ভারতের পররাষ্ট্রনীতি, এগুলো আপনার লাগবে আপনার এর জন্য, এই আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান গ্রুপ Cর জন্য লাগবে, SSCর জন্য। এছাড়াও PSCর জন্য আরও যে টপিকগুলো আছে, যেমন সমসাময়িক বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ, ঠিক আছে, ভারতের জাতি গঠনের চ্যালেঞ্জ, এই সমস্ত অধ্যায়গুলো আপনারা ভালো করে পেয়ে যাবেন, যেটা PSCর ক্ষেত্রে পুরোপুরিভাবে কাজে লেগে যাবে। সো আপনারা এই বইটা ফলো করতে পারেন। বইটা কিভাবে পাবেন, যদি কারো দরকার হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, কলও করতে পারেন 7679955216, এই নম্বরে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা কল হোয়াটসঅ্যাপ করবেন, সেখানে বলবেন বইয়ের ব্যাপারে, এখানে আপনার নাম, ফুল অ্যাড্রেস, ফোন নম্বরটা লিখে পাঠাবেন, আপনাদের কাছে বইটা
দেওয়া হবে। বইয়ের দাম প্রসঙ্গে বলে রাখি, এটা সবথেকে কম দাম বই, মাত্র 150 টাকা, এবং ডেলিভারি চার্জ আপনি যেখানে থাকুন না কেন 40 টাকা, টোটাল 190 টাকা। রেফারেন্স বই কিছু লাগবে, এই তো রাষ্ট্রবিজ্ঞান যেটা বললাম তৃতীয় সেমিস্টারে সেটা পড়বেন, দ্বাদশ শ্রেণী, তৃতীয় হবে, এটা দ্বিতীয় হয়ে গেছে। আর সংবিধান অংশের জন্য রাজীব স্যারের যে বই যেটা বললাম সেটা পড়বেন। আর WBCS সংবিধান অংশের জন্য বিশেষ করে WBCS এবং পশ্চিমবঙ্গ সরকারের যে চাকরি পরীক্ষাগুলো হয় সেখানকার যে আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা দেখতে পারেন, অথবা অন্যান্য রাজ্যের স্টেট লেভেলের এবং আগে যে পরীক্ষাগুলো হয়েছে তার আপনারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ফলো করতে পারেন। MCQ বই দরকার রয়েছে, নেই বলবো না। এই পড়াগুলো কমপ্লিট করার পর আপনারা MCQ বইগুলোতে হাত দিবেন, যে কোনো বই আপনারা ফলো করতে পারেন। আরামবাগ রয়েছে SLST রাষ্ট্রবিজ্ঞান সৌমেন রায়ের, এই বইটা আপনারা দেখতে পারেন। রাষ্ট্রবিজ্ঞান SLST সাঁতরার আপনারা দেখতে পারেন। এনসাইক্লোপিডিয়া রাষ্ট্রবিজ্ঞান তাপতির, এটাও আপনারা দেখতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের একটা দেখতে পারেন, এটা আপনাদের ওপর নির্ভর করছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা রায়চৌধুরীর এই যে রাষ্ট্রবিজ্ঞান প্ল্যাটিনামের ওইটা দেখতে পারেন, টেকনোর SLST রাষ্ট্রবিজ্ঞান দেখতে পারেন, যেটা আপনাদের কাছে কমফর্টেবল মনে হবে আপনারা সেটা দেখবেন। এখানে কোনো বিস্তারিতভাবে আলাদাভাবে নাম আমরা করব না বই নেওয়ার জন্য। নেক্সট, কিভাবে পড়ব, এবার আমাদের মূল আলোচ্য বিষয় প্রিপারেশন স্ট্র্যাটেজি আমাদের কেমন হবে, কিভাবে আমরা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাব, কন্টিনিউ করব। দেখুন, প্রথমত এই যে আমাদের সারা দিনটা রয়েছে, সময়টা রয়েছে, সেটাকে আমরা 3টে টাইম পিরিয়ডে ভাগ করে নেব, সকাল, দুপুর এবং রাত্রি। যারা কাজ করেন, আমি বলবো না যে কাজ ছেড়ে দিন, অনেকেই আছে, অনেক কাজের সঙ্গে যুক্ত আছেন, তো তার পাশাপাশিও এখন এটার উপর যান প্রাণ দিয়ে দিতে হবে, সময় খুব কম। তো আমরা জানি 3টে গ্রুপ রয়েছে, আপনারা এইভাবে পড়তে পারেন। সকালবেলা হয়তো রাজনৈতিক তত্ত্ব যে গ্রুপ A, সেখান থেকে কোনো একটা টপিক পড়লেন, দুপুরবেলায় ভারতের সংবিধান, রাত্রিবেলায় আন্তর্জাতিক সম্পর্কের যে কোনো একটা টপিক। অথবা আপনারা পড়তে পারেন এইভাবে, প্রথম ইউনিট যেটা রয়েছে গ্রুপ A থেকে সেটা পড়লেন, তারপর জাতিপুঞ্জটা পড়লেন, মৌলিক অধিকার পড়লেন রাত্রিবেলায়, অথবা রাজনৈতিক ব্যবস্থা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেন, সংবিধান টপিকটা দেখলেন একটু। কেন বলছি, এখন একটা গ্রুপ শেষ করে আরেকটা গ্রুপে যাব, তারপর আরেকটা গ্রুপ শেষ করে আরেকটা গ্রুপে যাব, এইভাবে পড়ার মতো আমাদের হাতে সময় নেই। আমাদেরকে মিক্সড ওয়াইজ সব চ্যাপ্টারগুলোকে একটু একটু করে আর কি পড়তে হবে, সময় খুবই সংকীর্ণ এবং সীমিত। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট বুকের ছবি দিয়েছি। প্রথমে এরকমভাবে আপনারা টেক্সট বুকটা পড়ুন, ছোটো ছোটো যে টেক্সট বুক আছে সেগুলো পড়ুন, মোটা মোটা দরকার নেই। এখন দেখতে পাচ্ছেন এখানে এভাবে আপনারা দাগিয়ে নিতে পারেন, পড়ার সঙ্গে সঙ্গে রিডিং পড়ুন 2-3 বার, যতবার পারবেন রিডিং পড়ে নিন টেক্সট বুকটা। তারপর সেটা থেকে সামারি করে রেফারেন্স বই রাষ্ট্রবিজ্ঞানের তেমন যেহেতু নেই তাই কিছু আমি বলতে পারছি না, সেখান থেকে আপনারা দাগিয়ে রাখুন, পরবর্তীতে রিভিশন দিন, এবং আমাদের যে নোটসগুলো দেবো আপনারা যারা পেড ব্যাচে আছেন সেগুলো আপনারা ফলো করতে পারেন। তারপর দেখবেন প্রতিটা বই আর একটা বিষয় এরকমভাবে দেখবেন, প্রত্যেকটা টেক্সট বুকের শেষের দিকে কিংবা বইয়ের মাঝে মাঝেই নিচের দিকে এরকম একটা বুক লিস্ট, কোথা থেকে কী নেওয়া হয়েছে বক্তব্য, সেটা লেখা থাকে। এই অংশগুলো মিস করবেন না কেউ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন দেখুন, এখানে অনেক প্রশ্ন রয়েছে, গ্রামার অফ পলিটিক্স, ল্যাস্কির লেখা, ঠিক আছে। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি, র্যাফেলের লেখা, মডার্ন স্টেট, ম্যাকাইভারের লেখা, এরকম অনেক আপনারা গ্রন্থ পেয়ে যাবেন এখান থেকে যদি পড়ি। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এখান থেকেও, কাজেই এই অংশগুলোকেও আমাদেরকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কিভাবে পড়ব, হাতে তো 3টে মাস সময় রয়েছে, জুন মাসের অর্ধেক দিন চলে গেল প্রায়। জুন এবং জুলাই মাস আমাদেরকে টার্গেট রাখতে হবে, জুন এবং জুলাই মাসের মধ্যেই টেক্সট এবং ওয়ানলাইনার যা রয়েছে, টেক্সট পড়বো তারপর রিভিশন পুরোপুরিভাবে কমপ্লিট করতে, এটা আমাদের টার্গেট থাকবে সবার। SLST MSCর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো দেখব, এবং সেখান থেকে কিভাবে প্রশ্ন আসছে পড়ার পাশাপাশি তার একটা আমরা ব্রিফ ধারণা কিন্তু নিজেদের মধ্যে রাখবো। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কিত ভিডিও যেহেতু করা আছে, লিঙ্ক দিয়ে দিচ্ছি, আবার নতুন করে একটা করে দেব।
আর আগস্ট মাসের জন্য আমরা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করব প্রথম কয়েকটা দিন, প্রথম এক আধ সপ্তাহ মতো, এবং তারপর থেকে পুরো সিলেবাস থেকে আমরা যত বেশি পারবো মক টেস্ট দেব, এর বিকল্প কিন্তু নেই। আর এছাড়াও যারা যারা আপনারা এমসিকিউ প্রশ্ন দেখতে ভালোবাসেন বা দেখবেন মনে করছেন, তাদের জন্য এমসিকিউ সিরিজ তো অনেক রয়েছে, এমএসসির ওগুলো আপনারা দেখবেন, ফলো করবেন এমএসসির যেগুলো আছে, এবং এসএসসির জন্য তো শুরু করেছি ছাড়া, পুরো 40টা ইউনিটেরই এমসিকিউ সিরিজ চ্যানেলে আপলোড করা হবে, কোনো সমস্যা নেই, এমনকি পিবিএসের কোশ্চেনও, এগুলো আপনারা দেখবেন। এবার আর একটা প্রশ্ন পেয়েছি আমি, যেহেতু কোচিং কি দরকার, আমি নিজে তো কোচিং পড়াই, আমি তাও বলবো কোচিংয়ের যে খুব দরকার আছে তাও না, আবার দরকার নেই সেটাও বলবো না। দেখুন, পড়াশোনাটা নিজের কাছে, আমি কোচিং দিচ্ছি বা যে কারো কাছে আপনি কোচিং নিচ্ছেন, তিনি আপনাকে জাস্ট গাইড করবে, বলবে এগুলো পড়ো, এগুলো পড়তে হবে, এইভাবে পড়তে হবে, কিন্তু পড়াটা নিজের কাছে। আপনি যদি তারপর না পড়েন, আপনি কি সফলতার মুখ দেখতে পারবেন বলে আপনার মনে হয়? কোনো দিনই নয়। কাজে কোচিংয়ে দরকার, কোচিংটা এই কারণেই, একটা যে সুস্পষ্ট গাইড, রূপরেখা বা পথ নির্দেশিকা, কোন পথে আমরা যাব এই অল্প সময়ের মধ্যে, সেটার জন্য কোচিং অবশ্যই আবশ্যক। আপনারা যেখানে ইচ্ছা নিতে পারেন, আর নিজেরা পারলে অবশ্যই আপনারা সেলফ স্টাডিও করতে পারেন, সেটা দুটোই ভালো। ঠিক আছে, যাই হোক, খুব শীঘ্রই আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। যারা যারা আমাদের এসএসসি ক্লাস করতে চান রাষ্ট্রবিজ্ঞানের, বিশেষ করে ক্লাস জানেন 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আরও একটা নতুন ব্যাচ খুব শীঘ্র আসছে, ওটাতে যেহেতু সিট ফুল হয়ে গেছে, তারপরে ভর্তি নিচ্ছি কিছু কিছু, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্লাস শিডিউলটাও দিয়ে দেওয়া হয়েছে কীভাবে হবে, ভিডিও ক্লাস থাকবে, লাইভ ক্লাস থাকবে, নোটস সাজেশন যা আছে দেওয়া হবে, এবং মক টেস্ট হবে প্রচুর পরিমাণে, অধ্যায় ভিত্তিক মক টেস্ট, এবং পুরো সিলেবাস থেকে পরবর্তীতে মক টেস্ট নেওয়া হবে। যারা যারা ক্লাসে অংশগ্রহণ করতে চান, আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে পারেন। কোর্স ফি মাত্র 1999 টাকা, অর্থাৎ 2000 টাকা কোর্স ফি রয়েছে। আপনারা যারা যারা অ্যাডমিশন নিতে চান, নাম্বার দেখতে পাচ্ছেন 7679955216, এই নাম্বারে অবশ্যই কল করবেন। যারা শুধুমাত্র ভাবছেন যে না আমরা প্রিপারেশন নিজে নিজে নেব, মক টেস্ট দেবো শুধুমাত্র, তারা আপনারা মক টেস্টের জন্য অংশগ্রহণ করতে পারেন। 15/6/2025 থেকে প্রথম মক টেস্ট ব্যাচ শুরু হতে চলেছে। কোর্স ফি রয়েছে 1000 টাকা অনলি ফর, ঠিক আছে, 1000 টাকায় লাগবে সবার জন্য, এটা রাখা হয়েছে, বরাদ্দ করা হয়েছে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাবেন। জয় হিন্দ।